আসসালামু আলাইকুম বন্ধুরা। আহ, প্রথম আলো যে পত্রিকা, আমাদের দৈনিক পত্রিকা বাংলাদেশের, সেটা স্ক্রল করতে করতে একটা নিউজ দেখলাম। তো আমি মনে করলাম যে এই নিউজটা আমরা যারা ক্রিপ্টোকারেন্সি এডুকেশন নিয়ে কাজ করি এবং ব্লকচেন টেকনোলজি নিয়ে কাজ করি তাদের জন্য এই নিউজটা অনেক ইম্পর্টেন্ট একটা নিউজ হতে পারে। তো এখানে এই নিউজটা করা হয়েছে আপনার 14ই সেপ্টেম্বর 2024, ঠিক আছে? 14ই সেপ্টেম্বর 2024। এইখানে নিউজটার হেডিংটা হচ্ছে এরকম যে অবৈধ তবুও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান 35তম। মানে একটা জিনিস আমরা যেটা জানি যে আমাদের বাংলাদেশে তথা বিভিন্ন দেশেই, বিশেষ করে যে জিনিসটাকে রাষ্ট্রীয়ভাবে রেস্ট্রিক্টেড করা হয় সেই জিনিসটার প্রতি কিন্তু মানুষের অ্যাট্রাকশন থাকে বেশি। বাট ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এমনই একটা মাধ্যম যে মাধ্যমটা যেই মাধ্যমটা ব্যবহার না করলে কেউ চলতে পারবে না। কারণ আপনি আজকে দেখবেন যে প্রায় বাংলাদেশে যে সমস্ত আন্ডার 18 বা 23-24 বছরের ভিতরে যে সমস্ত ছেলেপেলে বা স্টুডেন্ট আছে, ম্যাক্সিমাম তারা এয়ার ড্রপের কাজ করে। তাদের প্রত্যেকেরই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, ট্রাস্ট ওয়ালেট আছে, মেটামাস্ক আছে এবং টেলিগ্রাম আছে। টেলিগ্রাম বোটে কাজ করে এবং এয়ার ড্রপে কাজ করে অসংখ্য স্টুডেন্ট কিন্তু ইনকাম করে। ঠিক আছে? তো ক্রিপ্টোকারেন্সি শুধু যে মাত্র বাংলাদেশের বা বিভিন্ন দেশের মানুষ, সরকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা অবৈধ বলে ঘোষণা করছে, এটার কারণ হচ্ছে, রিজন হচ্ছে এই ফান্ডটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ হয়ে থাকে। ফান্ডটা হচ্ছে পুরোটাই হচ্ছে ডিসেন্ট্রাল প্রোগ্রামে থাকে। এটা নিয়ন্ত্রণ করতে পারে না। তবে এখন ব্লকচেন টেকনোলজির অনেকগুলো মাধ্যম এবং পৃথিবীতে অসংখ্য ডেভেলপার তৈরি হয়ে গেছে, যেই ডেভেলপাররা ওই দেশের ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেন টেকনোলজিকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা তাদের সেন্ট্রাল ব্যাংকে তারা কিন্তু সেটা করতে পারছে। হ্যাঁ, অনেক দেশে কিন্তু এটাকে লিগালাইজ করে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে ট্যাক্সের আওতায় কিন্তু নিয়ে আসা হয়েছে। তো বাংলাদেশে এটা অবৈধ বলছে এইরকম না যে এটা করতে পারবেন না বা করতে পারবেন না। জাস্ট বাংলাদেশ ব্যাংক থেকে 2018 সালে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল যে এটা নিয়ে আম বিদেশে টাকা পাচার অথবা আ মানি লন্ডারিং অথবা জুয়াবাজি বা গেমিং এর সাথে যেন না থাকা হয়। তো আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের মেরিট এবং ডিমেরিট আছে। আপনি যদি ক্রিপ্টোতে নিজে ব্যবহার করে ট্রেড করেন অথবা আপনি ক্রিপ্টোর মাধ্যমে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি পেমেন্ট নিয়ে আসেন অথবা আপনি আর্ন জেনারেট করতে পারেন, এয়ার ড্রপ করেন। এটাতে আমার মনে হয় যে খুব বেশি একটা সমস্যা না। যদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা যদি আরও বিদেশ থেকে ব্লকচেন ডেভেলপার বা এই সমস্ত এক্সপার্ট নিয়ে এসে যদি দেশে এটাকে লিগ্যালাইজ করার ব্যবস্থা করে, তা আমি মনে করি রাষ্ট্রীয় খাতে এটার একটা ব্যাপক অবদান রয়েছে। অবৈধ হওয়ার পরেও যদি 35তম হয়, তার থেকে বৈধ হওয়াটাই বেটার বলে মনে করি। এখন এই বৈধ করার জন্য বাংলাদেশে যে সমস্ত রুলসগুলো আছে, সবকিছু এখানে প্রয়োগ করা হোক। কেন আমরা বিকাশ, নগদ, রকেটে আমরা যখন ক্যাশ আউট করি তখন আমরা ৳18 ৳20 করে খরচ দিই না? তো বাংলাদেশ সরকার যদি এটাও মনে করে যে আ এটাকে লিগ্যাল কারেন্সিতে, মানে আপনার যখনই আমরা লোকাল কারেন্সিতে কনভার্ট করব তখন এখানে একটা ট্যাক্সের আওতায় নিয়ে আসুক, সমস্যা নাই তো। আমরা যেমন বিকাশে ৳20 ৳18 খরচা করতেছি, ঠিক আমরা ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রেও তো আমরা ক্যাশ করার ক্ষেত্রে আমরা সেটা সরকারকে ট্যাক্স দিতে বাধ্য, তাই না? আর আমাদের তো লোকাল কারেন্সি লাগবেই, তাই না? কারণ যেকোনো জিনিস কেনাকাটা করতে গেলে তো আর ক্রিপ্টোকারেন্সি দিয়ে নিবে না। সো আমাদের লোকাল কারেন্সি লাগবেই, মাস্ট বি, হ্যাঁ? তো নিউজটাতে এখানে একটা জিনিস আমাকে খুবই বিস্ময় জাগালো যে অবৈধ বলছে, তারপরেও বাংলাদেশের মানুষ দেখেন ৩৫তম। এরা বলছে ৩৫তম, বাট আমি আমার যতটুক কনসিকুয়েন্স আছে, আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রির সাথে আরকি সম্পৃক্ত আছি, ট্রেডিং সেকশনের সাথে এবং বিভিন্ন লিগ্যাল যে সমস্ত কাজ-কারবারের সাথে আছি। তা আমার যত মনে হয় যে বাংলাদেশ আরো আ ২০তম হবে। ঠিক আছে? এবং 50% মানুষ কিন্তু আ প্রায় এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত। বিশেষ করে যারা অনলাইনে কাজ করে, যাদের Facebook আইডি আছে, ও মেক্সিমাম মানুষেরই কিন্তু এই সমস্ত ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স, এক্সচেঞ্জার গুলো এই সমস্ত সবকিছুই আছে কিন্তু। ঠিক আছে?
কারণ এখন তো সবকিছু ওপেন সোর্স মাধ্যমে কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছে। তো বাংলাদেশের যারা অথরিটি আছেন, যারা আ এই সমস্ত দেখাশোনা করেন, তারা এখানে আরো বিনিয়োগ করতে পারে এবং এখানে আরো লোক নিয়োগ করে এবং বিদেশি এক্সপার্টদেরকে নিয়ে এসে কিভাবে এই দেশে এটাকে লিগ্যালাইজ করা যায়, কিভাবে এটার মেরিট, ডিমেরিট কি, এটার মতামত কি? বিশেষ করে দরকার হলে যারা বাংলাদেশে এক্সপার্ট আছে, যারা এটা নিয়ে কাজ করে, তাদের সাথে একটা আ কাউন্সেলিং করা হোক। কিভাবে কি করা যায়? এটা যদি একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হয় তাহলে অবশ্যই আমি মনে করি যে এটার একটা ভালো ভবিষ্যৎ আছে। হ্যাঁ? এটার একটা ভালো ভবিষ্যৎ। বিশ্বের উন্নত দেশগুলো কিন্তু এটাকে নিয়ে ব্যাপকভাবে কিন্তু সোচ্চার এবং তারা কিন্তু অনেক ডেভেলপ করছে। আপনি আমেরিকার সিকিউরিটি কাউন্সিল, ঠিক আছে? ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি তারা কিন্তু এটাকে রেস্ট্রিক্টেড করছে। তারা এটাকে নিয়ে কথা বলতেছে। কানাডা করতেছে। নরওয়েতে অলরেডি এটা তো লিগ্যালাইজ একবারে এবং এল সালভাদরে আপনার এটিএম বুথ আছে। ইউ ক্যান নট ইমাজিন। সারা পৃথিবীতে অসংখ্য দেশগুলো কিন্তু যারা কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাপক কিন্তু আ তারা প্রভাব বিস্তার করছে এবং ডেভেলপ করছে। তাদের অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি একটা ব্যাপক আ প্রভাব আছে। কিছুদিন আগে ইন্ডিয়ার ফাইন্যান্স মিনিস্ট্রি নির্মলা সীতারামন তিনিও কিন্তু বলেছিলেন যে ভারতীয় ন্যাশনাল জিডিপিতে আপনার ক্রিপ্টোকারেন্সির টাকাগুলোকে ক্রিপ্টোকারেন্সির যে অ্যাসেট রয়েছে সেই রিয়াল অ্যাসেট গুলোকে কিন্তু জিডিপির আওতায় আনতে হবে। তার মানে বুঝতে পারেন যে কি পরিমাণ মানুষ এগুলোর সাথে ইনভলভমেন্ট, ঠিক আছে? তো এখনই যদি এটাকে রেস্ট্রিক্টেড না করা হয় বা এখনই যদি এটাকে সরকারের নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারে তাহলে অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশ আরো পিছিয়ে যাবে, ঠিক আছে? এই যেমন আমাদের রেমিটেন্স পাঠানো হয় ব্যাংকে বিভিন্ন কারেন্সিতে। অলরেডি ক্রিপ্টোর মাধ্যমেও যদি একটা লিগ্যাল চেইন তৈরি করা হয়, যদি বাংলাদেশ ব্যাংক একটা নেটিভ টোকেন বা নেটিভ কয়েন তারা যদি জেনারেট করে, সেটার মাধ্যমে যদি পেমেন্ট পাঠানো হয়, খুব সহজেই কিন্তু আ সবাই পাঠাতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রেভিনিউ জেনারেট হওয়া পসিবল হয়ে থাকে। তো নিউজটা এখানে দেখাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, এখানে আমি একটু পড়ি আপনাদেরকে দেখাই যে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের সূচকে বাংলাদেশ রয়েছে ৩৫তম। এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? যে ইনডেক্স স্কোর 0.06%, ইনডেক্স 35%, যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা এবং কোন দেশে এখানে বেশি হচ্ছে সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে ১ দশক ধরে ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা ব্যবহারের প্রচলন দেখা দিয়েছে। অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে আইনগত বাধা রয়েছে, তবে বিশ্বের বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার ব্যবহার বাড়ছে। এটা বাড়বে। এটাকে কেউ রক্ষা করতে পারবে না। এটাকে সরকার যদি এভাবে অবহেলা করে তাহলে এটা ভুল করবে। কারণ এই টেকনোলজিকে আপনি তো রক্ষা করতে পারবেন না। কারণ টেকনোলজি আবিষ্কার, এটাকে তো ইনভেনশন আপনাকে তো মূল্যায়ন করতে হবে, না? তো ক্রিপ্টোকারেন্সি বিংশ শতাব্দীর এই মডার্ন সিভিলাইজড ওয়ার্ল্ড এর সবথেকে চমৎকার একটা আবিষ্কার। কারেন্সি জগতে চমৎকার একটা ফাইন্যান্সিয়াল স্টেজের মধ্যে সবথেকে বড় একটা ইনভেনশন আমি মনে করি। ঠিক আছে? ব্লকচেইন টেকনোলজি, ইটস এ হিউজ টেকনোলজিক্যাল এবং এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হওয়ার কিন্তু পসিবিলিটি আছে। ঠিক আছে? অসংখ্য। কারণ বাংলাদেশের কিন্তু রেমিটেন্সের একটা মাধ্যম কিন্তু ফ্রিল্যান্সিং। তো যদি আমরা এইটাকে নিয়ে আসতে পারি, তাহলে তো অবশ্যই সম্ভব। যেটা অলরেডি পেপ্যাল করতে পারেনি বাংলাদেশ, পেপ্যাল নিয়ে আসতে পারেনি। বাট ব্লকচেইন টেকনোলজি যদি একটা এনালাইসিস করে যদি সুন্দরভাবে করা যায়, অনেক ভালো একটা দেশের রেভিনিউ জেনারেটে সহায়কভাবে ভূমিকা পালন করবে বলে মনে করি। তো ব্লকচেন অ্যানালাইসিস কোম্পানি চেনালাইসিস একটি প্রতিবেদন অ এবং তথ্য জানা গেছে প্রতিবেদনে এখানে দেখুন যে ১৫১টি দেশে ডিজিটাল মুদ্রা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নানা তথ্য প্রকাশ করা হয়েছে। কোন দেশে কতটা ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করছে সেটার তালিকাও প্রকাশ করা হয়েছে। ঠিক আছে? এখানে দেখুন যে শীর্ষে তালিকা আছে ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া। তারপরে হচ্ছে ৩৫তম বাংলাদেশ, এর চেয়ে আছে পাকিস্তান। পাকিস্তানের অবস্থান কিন্তু ৯তম, ঠিক আছে? পাকিস্তানে প্রচুর ব্যবহার হয়। ইন্ডিয়াতে তো হয়ই, পাকিস্তানে প্রচুর ব্যবহার হয়। শ্রীলঙ্কার অবস্থান ৭২, নেপালের অবস্থান ৭১, যুক্তরাষ্ট্রের অবস্থান ৪, কানাডা ১৮, রাশিয়া ৭ এবং চীনের অবস্থান হচ্ছে ২০, জাপান হচ্ছে ২৩, অস্ট্রেলিয়া হচ্ছে ৩৯ নম্বরে। চেনালাইসিস এটা একটা প্রতিষ্ঠান। বৈশ্বিক সূচকে শীর্ষ ২০টি দেশের মধ্যে ৭টি আ দক্ষিণ এশিয়ার দেশ। ভারতে ২ ভারতে এবং বাংলাদেশে প্রচুর হয়। ঠিক আছে? ভারতে এটাকে আবার রেস্ট্রিক্টেড ও করছে। বিভিন্ন এক্সচেঞ্জারকে কারণ দর্শানোর নোটিশও করছিল। বাট এগুলো করে কিছুই হবে না। এটাকে একটা লিগ্যালাইজ এর মধ্যে যদি যেকোনো দেশ নিয়ে আসে তাহলে সবথেকে বেটার হয়। ঠিক আছে? তো এই যে সূত্রটা, এই সূত্রটা চেনালাইসিস রয়টার্স, ঠিক আছে? চেনালাইসিস হচ্ছে ব্লকচেইন টেকনোলজির একটা বড় অর্গানাইজেশন। সেটা থেকে সূত্র। তার মানে একেবারে 100% কারেক্ট একটা সূত্র। তাহলে বাংলাদেশে
অবৈধ ঘোষণা করলেও বা এটাকে করলেও কিন্তু ৩৫তম অবস্থানে আছে। তো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা অথরিটি যারা আছেন, তারা এটাকে লিগ্যালাইজ করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার, যত রেস্ট্রিকশন করা হয়, যত ট্যাক্সের আওতায় আনা হোক, যতগুলো সরকারি বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন আছে সবগুলো এখানে প্রয়োগ করা হোক। তারপরেও এটাকে যদি বৈধতা করা হয় তাহলে বাংলাদেশের রেভিনিউ, বাংলাদেশের বৈদেশিক আয় এবং বাংলাদেশের মানুষের কর্মসংস্থানে বিশাল একটা ব্যবস্থা করা বিশাল একটা অবস্থান তৈরি হবে বলে মনে করি। বাংলাদেশ সরকার যদি এইটাকে নিয়ে কাজ করতে চায় তাহলে বাংলাদেশের যত বড়, বড় এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে আসুক, বসুক এবং তারা তাদের মতামত প্রকাশ করুক। সেখান থেকে ভালো একটা পরিবেশ তৈরি করে এটাকে বৈধতার মধ্যে নিয়ে আসাটা অতীব জরুরি বলে মনে করি। তো বন্ধুরা, আজকে এই যে এইরকম মেসেজগুলো যখন হতে থাকবে আস্তে, আস্তে তখন একটা ভালো পরিবেশ তৈরি হবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ হবে বলে আশা করতেছি। সবাইকে ধন্যবাদ। আগামীতে আরো ভালো কোনো ইনফরমেশন নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।